মাস্টার্স শেষ পর্বের ইতিহাস বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা এই কষ্টকর অবস্থার ভিতর ভালো আছো। আমরা আজকে ইউরোপ এবং আমেরিকার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ যে বিষয় ইয়াল্টা সম্মেলন এবং পটসডাম সম্মেলন, এই নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসেও ইয়াল্টা সম্মেলন নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু নানা কারণে, বিশেষ করে বিদ্যুৎ সমস্যার জন্য সেটি শেষ করা সম্ভব হয়নি। তো আজকে আমরা আশা করছি ইয়াল্টা সম্মেলন এবং একই সঙ্গে পটসডাম সম্মেলন, এই দুটি সম্মেলন সম্পর্কে, দুটি বৈঠক সম্পর্কে আলোচনা করব। এবং এই দুটি বৈঠক নিঃসন্দেহে যুদ্ধকালীন সময়ে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং আমরা জানি যে 1939 সনের এই 1 সেপ্টেম্বর যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, সেটি 1945 সনের 2 সেপ্টেম্বর অবসান ঘটেছিল। এবং এই যে দীর্ঘ 6টি বছর যুদ্ধ কন্টিনিউ করেছিল, এই 6 বছরের মধ্যে নানা ঘটনা প্রবাহ, বিশেষ করে সামরিক জনিত নানা ঘটনা প্রবাহ সংঘটিত হয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন ধরনের সম্মেলন, বিভিন্ন ধরনের বৈঠক, বিশেষ করে মিত্র বাহিনীর মধ্যে, পরস্পরের মধ্যে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়েছিল। এবং এই বৈঠকগুলোর ভিতর থেকে কিভাবে তারা দ্বিতীয় মহাযুদ্ধে জয়লাভ করবে, কি তাদের রণকৌশল হবে, এবং যুদ্ধের বিভিন্ন অংশে কিভাবে তারা সাফল্যমণ্ডিত হবে, কিভাবে অক্ষর শক্তিকে পরাজিত করবে, অক্ষর শক্তিকে বিভিন্ন ক্ষেত্রে পরাজয় করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা, মিত্র শক্তির মধ্যে ঐক্যভাবকে বজায় রাখা, অটুট রাখা। অন্যদিকে অক্ষর শক্তি বর্গের যে 3টি দেশ ছিল, বিশেষ করে জার্মানি, ইতালি এবং পরবর্তী সময়ে জাপান, এদেরকে নানানভাবে দুর্বল করা ইত্যাদি সম্পর্কে এই বৈঠকগুলোতে সিদ্ধান্ত গ্রহণ করা হতো। শুধু তাই নয়, যদি অক্ষর শক্তি পরাজিত হয়, পরাজিত হওয়ার পর সেই পরাজিত শক্তি কী ধরনের শাস্তি হবে, কী ধরনের ভৌগোলিক পরিবর্তন ঘটবে, কিভাবে তাদের অঞ্চলগুলো বন্টন করা হবে, এগুলো নিয়ে সম্পর্কেও আলোচনা করা হতো। তো এটাকে এই জন্যই অনেক সময় বলা হয়ে থাকে, এই সকল বৈঠকগুলোর সম্পর্কে ইতিহাসে অনেক সময় বলা হয়ে থাকে কূটনৈতিক বৈঠক, অনেক সময় বলা হয়ে থাকে যুদ্ধকালীন কূটনৈতিক সম্মেলন বা ওয়ারওয়ে ডিপ্লোম্যাটিক টাইম। তো এরকম অনেক কথা আমরা বলতে পারি। তো আমাদের এই পরিস্থিতিতে যে 1939 সনের 1 সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, জার্মানি যে পোল্যান্ড আক্রমণ করেছিল, তারপর শুধু এটি পোল্যান্ডের মধ্যে সীমাবদ্ধ ছিল না, কিংবা পোল্যান্ড এবং জার্মানির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আমরা দেখব যে পোল্যান্ড আক্রমণ যখন জার্মানি করলো, তখন কিন্তু তার পার্শ্ববর্তী দেশ ফ্রান্স বসেছিল না। ফ্রান্স জার্মানির এগেনস্টে যুদ্ধ ঘোষণা করলো। তারপরের দিন 3 সেপ্টেম্বর গ্রেট ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। এইভাবে একটির পর একটি এই যুদ্ধ আরও অন্যান্য দেশের ভিতরে ছড়িয়ে পড়ল। তো আমরা দেখি যে আসলে এই প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই যে আসলো, এটি 1939 সনের 1 সেপ্টেম্বর শুরু হলো। তো এখানে দুটি শক্তির কথা আমাদেরকে জানতে হবে, কোন কোন শক্তি দুটোর মধ্যে এই যুদ্ধটা
শুরু হয়েছিল। যদিও তোমাদেরকে বারবার আমি এই দুটি পক্ষের নাম বলেছি, তারপরও আজকে যেহেতু এটি শেষ ক্লাস এই সম্পর্কিত, সেজন্য আমি তোমাদেরকে মনে রাখতে হবে। একটি হলো তোমার মিত্রবর্গ, মিত্রশক্তি, অক্ষশক্তি। এই মিত্র শক্তি আর অক্ষশক্তি, এই মিত্র শক্তির মধ্যে ছিল মূলত ফ্রান্স, ইংল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকা। এখানে আমরা দেখব অক্ষশক্তিতে কারা ছিল। জার্মানি, ইতালি আর জাপান, মূলত এই তিনটি দেশ ছিল। আর এখানে মূলত এই তিনটি দেশ ছিল, এই এই ছয়টি দেশের মধ্যে মূলত এই যুদ্ধটা আমরা কন্টিনিউ হতে দেখব এই 6টি বছর ধরে। কিন্তু কেবলমাত্র এই 6টি দেশই না, এই 6টি দেশের যে সকল উপনিবেশ অঞ্চল ছিল তারাও কিন্তু নানাবিধ কারণে এই সকল মানে যুদ্ধের বিভিন্ন কাজকর্মে, যুদ্ধের যে মূল জিনিস সেনাবাহিনী বা সৈন্যবাহিনী, সেটাতে অংশগ্রহণ করা, সব কিছুতেই উপনিবেশের বিভিন্ন অংশগুলো বা মানুষগুলো বা দেশগুলো সহযোগিতা করেছিল শাসক গোষ্ঠীকে। তো যাই হোক, আমরা দেখব এই ফ্রান্স, ইংল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা, এই তিনটি দেশ, আমেরিকা পরবর্তী সময়ে আমরা দেখব এই তিনটি দেশ, ফ্রান্স, ইংল্যান্ড এবং সোভিয়েত ইউনিয়ন একই মহাদেশের। এদের স্বার্থগুলো অনেকটা নিজ মহাদেশের মধ্যে সংশ্লিষ্ট ছিল। আমেরিকা কিন্তু অন্য একটি মহাদেশ থেকে এদের পক্ষে অংশগ্রহণ করেছে। এবং এখানে মনে রাখতে হবে, আমেরিকা যদি ফ্রান্স, ইংল্যান্ড, সোভিয়েত ইউনিয়নের পক্ষে যোগদান না করত, তাহলে হয়তো যুদ্ধে জয় পরাজয় কি হতো বলা মুশকিল, কিংবা যুদ্ধ কতদিন পর্যন্ত কন্টিনিউ করত, যুদ্ধ কত বিলম্বিত হতো, এটিও বলা মুশকিল। আর একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের ইতিহাসের ছাত্র হিসেবে, সেটি হলো ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা, এই তিনটি দেশের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের আদর্শগত প্রভেদ ছিল, পার্থক্য ছিল, ব্যাপক পার্থক্য ছিল। প্রশ্ন আসতে পারে, প্রশ্ন করতে পারো তোমরা, যে তাহলে কেন সোভিয়েত ইউনিয়ন আদর্শগত ব্যাপক পার্থক্য থাকা সত্ত্বেও এই তিনটি দেশের সঙ্গে এক হয়ে তারা এই দ্বিতীয় মহাযুদ্ধে অংশগ্রহণ করেছিল? এই প্রশ্নটা সবার মনে আসে, আমাদের মনে আসত আমাদের ছাত্র জীবনে। শুধু এখানে মনে রাখতে হবে যে সোভিয়েত ইউনিয়ন তখন তার আদর্শের কথা ভুলে গিয়েছিল, ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা তাদের আদর্শের কথা ভুলে গিয়েছিল। তারা শুধু নিজেদের মধ্যে একটি চমৎকার ঐক্য চেয়েছিল। সেই চমৎকার ঐক্যটা হচ্ছে কি, যে একসঙ্গে অক্ষশক্তির বিরুদ্ধে লড়াই করা, লড়াই করে জয়লাভ করা। এখানে আদর্শ চেয়ে একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার ব্যাপারটাই ছিল মূল চিন্তা চেতনা, ভাবনা। এবং আমাদের মনে রাখতে হবে, এই তিনটি দেশ, পরবর্তী সময়ে আমেরিকা, এই মিলে 4টি দেশ, এদের মধ্যে নানা পার্থক্য থাকা সত্ত্বেও এই যে যুদ্ধে একসঙ্গে করছে, তাদের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে বা তাদের শত্রুদের বিরুদ্ধে, সেই যুদ্ধকালীন সময়ে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার সঙ্গে সোভিয়েত ইউনিয়নের বা রাশিয়ার ব্যাপক পার্থক্য আদর্শগতভাবে, রাষ্ট্রীয়গতভাবে, তারপরও তার সঙ্গে কেন যুদ্ধ করলেন? তখন উত্তর দিয়েছে চালাক চার্চিল অত্যন্ত সচতুরভাবে, যে অত্যন্ত কৌশলী হয়ে উত্তর দিয়েছিল যে যুদ্ধে জয়লাভের জন্য জার্মানি কেন, যদি শয়তানের সঙ্গে
যুদ্ধে জয়লাভ করতে হয়, তাহলেও আমরা স্টালিনকে নিয়েই যুদ্ধ করব, অর্থাৎ স্টালিনকে কাছে নিয়ে, স্টালিনকে পক্ষ নিয়েই তারা যুদ্ধ করবে, এরকম কথা বলতে দ্বিধা করেনি চার্চিল। তাহলে সেখানে আদর্শের বিষয়টি ছিল না, এখানে ছিল স্বার্থগত ব্যাপার, যুদ্ধে জয়লাভ করার ব্যাপার। এই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু মূলত এই চারটি দেশ একাত্রিত হয়েছিল। এবং এই চারটি দেশের মধ্যে আমেরিকা সর্বশেষে এই পক্ষ অবলম্বন করেছিল, এবং সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা সবশেষে যোগদান করার পর থেকে যুদ্ধের গতি মূলত তাদের পক্ষ অর্থাৎ মিত্র পক্ষের দিকে ধাপিত হয়েছিল। তার প্রথম 1-1.5 বছর আমরা দেখব এই অক্ষ শক্তির যে জার্মানি, ইতালি এবং জাপান, এই 3টি দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল, এবং তারা যুদ্ধের গতি প্রথম দিকে তাদের পক্ষেই ছিল। তারা একসময় মনে করেছিল গোটা ইউরোপ না, গোটা পৃথিবী তারা জয় করে নিবে, এরকম একটি অবস্থা তাদের ভিতরে দেখা দিয়েছিল। আমরা মনে করব যে এই সকল বিষয়গুলো দ্বিতীয় মহাযুদ্ধকালীন সময়ে প্রচণ্ডভাবে এই সকল রাষ্ট্রীয় নেতাদের মধ্যে দেখা দিয়েছিল। তো এগুলো যখন চলছে, তখন স্বভাবতই তাদের মধ্যে যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে বৈঠক, বিভিন্ন ধরনের সম্মেলন। এবং এই বৈঠক এবং সম্মেলন বা কনফারেন্স তাদের মধ্যে বন্ধ ছিল না। তারা কি করবে না করবে, যুদ্ধের পরিকল্পনা, যুদ্ধের গতি প্রকৃতি, যুদ্ধের ক্ষয়ক্ষতি, যুদ্ধের বিভিন্ন প্রকার সামরিক কৌশল, বিভিন্ন উপনিবেশ অঞ্চল থেকে বিভিন্ন প্রকার সাহায্য করা, সাহায্য নেওয়া, কিংবা ত্রাণ সামগ্রী থেকে আরম্ভ করে অন্যান্য সামরিক বাহিনীর সহযোগিতা গ্রহণ করা ইত্যাদি বিষয়গুলো তাদের আলাপ আলোচনায় চলে আসতো। এবং ভবিষ্যতে যুদ্ধের জয় লাভের পরে কি হবে, ক্ষতি হওয়ার পর কি হবে, এগুলো পর্যন্ত তাদের মধ্যে আলাপ হয়েছে। তো এরকম অনেকগুলো সম্মেলন হয়েছে এই 6টি বছর ভিতরে। তো মূল যে কয়েকটি সম্মেলন সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। প্রথম সম্মেলন যেটা আটলান্টিক বৈঠক বলা হয়, কিংবা অন্য জায়গাতে অনেক সময় আটলান্টিক চার্টার নামে অভিহিত, সেটিও নিয়েও আমরা প্রথম আলোচনা করেছিলাম। এটি ছিল প্রথম সম্মেলন, যেটাকে বলা হয়তো কি আটলান্টিক বৈঠক বা আটলান্টিক সনদ বা আটলান্টিক চার্টার। তারপর আমরা দেখব যে ক্লাসামাঙ্কা সম্মেলন, আমরা দেখব মস্কো পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন, মস্কোতে বিভিন্ন মিত্র দেশের পররাষ্ট্রমন্ত্রীদের যে বৈঠক হয়েছিল সেটাকে বলা হয় থাকে মস্কো সম্মেলন। এরপর আমরা মিশরের রাজধানী, বর্তমান মিশরের রাজধানী কায়রো সম্মেলন, আমরা ইরানের রাজধানী তেহরান সম্মেলন, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। শুধু বাকি ছিল আমাদের ইয়াল্টা সম্মেলন, ইয়াল্টা সম্মেলন, আর ছিল পটাসডাম সম্মেলন। এই ইয়াল্টা সম্মেলন হয়েছিল কত সালে? 1945 সালের 4 এপ্রিল। আর এটি হয়েছিল, পটাসডাম সম্মেলন হয়েছিল 1945 সালের, এটি হয়েছিল এই 17ই আগস্ট। তো যাই হোক, আমরা দেখব যে এই ইয়াল্টা সম্মেলন এবং এই পটাসডাম সম্মেলন নিয়ে মূলত আলোচনা করব। আমরা আলোচনা করব যে ইয়াল্টা সম্মেলনের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল, ইয়াল্টা সম্মেলন কতদিন কন্টিনিউ করেছিল, এবং এইটার সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর স্বার্থ কী জড়িত ছিল, কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিল। এই দুটো বিষয় আলোচনা করার আগে একটি বিষয় আমরা প্রথমে আলোচনা করি একটু ইতিহাসের গতি প্রকৃতিকে বোঝার জন্য, সেটি হচ্ছে আটলান্টিক বৈঠক বা আটলান্টিক চার্টার সম্পর্কে। আটলান্টিক চার্টারে প্রথম ইউরোপিয়ান একটি দেশের প্রতিনিধিত্ব করেছিল প্রধানমন্ত্রী চার্চিল, ইংল্যান্ডের অত্যন্ত কৌশলী প্রধানমন্ত্রী, আর একটি হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট। এই দুই ব্যক্তিত্ব আটলান্টিক মহাসাগরে জাহাজের উপর বসে তারা
পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিল, যে তখনকার বিশ্বের শান্তি, বিশ্বের এই যুদ্ধ কিভাবে পরিহার করা যায়, কিংবা বিশ্ব শান্তি রক্ষাকল্পে লিগ অব নেশনসের মতো একটি আন্তর্জাতিক সংস্থা গড়ে তোলা যায় কিনা, এরকম একটি জিনিস নিয়ে আলোচনা শুরু হয়েছিল। এবং এটি বিভিন্ন পর্যায়ে মানুষের স্বাধীনতা, মানুষেরকে তার স্ব উপনিবেশিক অঞ্চল থেকে স্বাধীনতা প্রদান করা, মানুষকে স্বায়ত্ত শাসনের সুযোগ দান করা, মানুষের বাক স্বাধীনতা, মানুষের ধর্মীয় স্বাধীনতা, বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন গড়ে তোলা, বিশেষ করে জাতিসংঘের মতো একটি প্রতিষ্ঠান গড়ে তোলা, যে জাতিসংঘ প্রতিষ্ঠানের অধীনে অনেকগুলো অধীনস্থ আন্তর্জাতিক সংস্থা থাকবে, যেমন আন্তর্জাতিক শ্রম সংস্থা, আন্তর্জাতিক আদালত, এরকম বিভিন্ন বিষয়গুলো এই আটলান্টিক চার্টারে তুলে ধরা হয়েছিল। এবং আটলান্টিক বৈঠকে এই দুইজন ব্যক্তির এই বৈঠকে আদর্শগত বিষয়গুলো, আদর্শের ভাবধারাগুলো খুব ব্যাপকভাবে প্রচার করা হয়েছিল। এটা মানুষকে চমক দেওয়ার যতটা প্রয়োজন ছিল, তার চেয়ে বেশি প্রয়োজন ছিল সেই মুহূর্তে, সেই ক্ষণে, সেই দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালীন সময়ের দিকে বিশ্ব শান্তি রক্ষাকল্পে আসলে এই দুটি বড় দেশের পক্ষ থেকে, যে দুটি বড় দেশ একদিকে আমেরিকা মহাদেশের অনেক নেতৃত্ব দান করে, আর অন্যদিকে ইউরোপ মহাদেশের মধ্যে এই গ্রেট ব্রিটেন হচ্ছে, ইংল্যান্ড হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দেশ এবং বিশ্বের মধ্যে অন্যতম উপনিবেশ দিক থেকে অনেকটা একক আধিপত্য বিস্তার করেছে। সুতরাং আমরা মনে করব এই দুটি দেশের বিষয়গুলো, কথাবার্তাগুলো তখনকার প্রেক্ষাপটে জনগোষ্ঠী বা বিভিন্ন দেশের মানুষ খুব গুরুত্ব সহকারে প্রচার করত। তো যাই হোক, এই সকল জিনিসগুলো যখন ফুটে আসলো তাদের কথাবার্তায়, তখন স্বভাবতই এগুলোর গুরুত্ব খুব বহন করেছিল, বা মানুষ মনে করছিল যে হয়তো আগামীতে শান্তি প্রতিষ্ঠিত হলে এই পৃথিবীতে এই ধরনের জিনিসগুলো, এই ধরনের সংস্থাগুলো গড়ে তুলবে বা গড়ে উঠবে। আন্তর্জাতিক বিচারালয়, সেটিও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সেই জাতিসংঘের ফল। আন্তর্জাতিক শ্রম আদালত, সেটিও কিন্তু আমরা আজকে দেখতে পাই, সেটিও জাতিসংঘের ফলাফল। তো যাই হোক, তখন আলোচনা হয়েছিল, এটি পরবর্তী সময়ে যদি গঠিত হয়েছে, কিন্তু সেই প্রেক্ষাপটেই এটি গড়ে উঠেছে। তাহলে আমরা মনে করতে পারি প্রথম বৈঠকটি আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব বহন করে এই আটলান্টিক চার্টার। তো আটলান্টিক চার্টার পরে আরও গুরুত্বপূর্ণ বৈঠক আছে, সেগুলো নিয়ে আমরা কয়েকবার আলোচনা করেছি। আজকে ভিতরের দিকে আর যাব না, আমরা শেষ দিকে কথা বলবো। সেটি হচ্ছে ইয়াল্টা সম্মেলন। এই ইয়াল্টা সম্মেলন সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। ইয়াল্টা একটি জায়গার নাম এবং এটি বর্তমান রাশিয়ার যে ক্রিমিয়া প্রদেশ আছে, সে ক্রিমিয়ার একটি অন্যতম গুরুত্বপূর্ণ তেল সম্পদের জন্য বিখ্যাত একটি শহর। এখানে তিনটি দেশের প্রতিনিধি, মূলত প্রতিনিধি না বলে যদি আমরা বলি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তারা সেখানে নেতৃত্ব দিয়েছিল এবং গুরুত্বপূর্ণ আলোচনায় তারা এই বিষয়গুলো সমাধান করার জন্য, বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য তারা এই বৈঠকে বসেছিল। তাদের মধ্যে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট এই রুজভেল্ট, জোসেফ স্টালিন সোভিয়েত ইউনিয়নের নেতা, এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এই চার্চিল। তো আমরা দেখব যে আসলে ইয়াল্টা সম্মেলনে এই বৈঠকে কি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। এখানে মনে রাখতে হবে সোভিয়েত ইউনিয়ন এই মহাযুদ্ধে একটু পরে অংশগ্রহণ করেছিল, মানে একটু এই দুটি রাষ্ট্রের পরে, এই যে ফ্রান্স এবং ইংল্যান্ডের বেশ কিছু পরে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করেছিল। সোভিয়েত ইউনিয়নকে যখন আক্রমণ করলো জার্মানি, তখনই কেবলমাত্র সোভিয়েত ইউনিয়ন
জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। তার আগে পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন কিন্তু কখনো জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি। সে অলরেডি জার্মানি পোল্যান্ড দখল করে ফেলেছে, পোল্যান্ড আক্রমণ করার মধ্য দিয়ে যুদ্ধ ঘোষিত হয়েছে, বেলজিয়াম দখল করেছে, এইভাবে আস্তে আস্তে গোটা ইউরোপ দখল করে ফেলেছে, ছোটখাটো দেশগুলো জয় করেই ফেলেছিল জার্মানি। তারপর এক সময় মস্কো যখন আক্রমণ করতে যাচ্ছে, মস্কো দখল করে নিচ্ছে, তখন দেখা গেল যে জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন যুদ্ধ ঘোষণা করলো। এই যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে আমরা মনে করব একটি নতুন ধারা, যুদ্ধের গতির ধারা উদ্ভাবিত হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন যদি এই সংকটকালে, এই কঠিন কালে, মিত্রশক্তির এরকম দুর্দিনের কালে যদি অংশগ্রহণ না করত, কিংবা জার্মানি যদি সোভিয়েত ইউনিয়নকে এই মুহূর্তে আক্রমণ না করত, তাহলে হয়তো কি হতো এটি বলা মুশকিল ব্যাপার। এর পরপরই আমরা যে জিনিসটি, ঘটনাটি দেখব, সেটি হলো সোভিয়েত ইউনিয়ন যেমন জার্মানি আক্রমণ করলো, ঠিক তেমনই দূরপ্রাচ্যে অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলে এশিয়ার আরেকটি অন্যতম শক্তি জাপান আমেরিকার গুরুত্বপূর্ণ নৌবন্দর পার্ল হারবার আক্রমণ করে বসল। সেই মুহূর্তে আমেরিকা কিন্তু বসে থাকতে পারল না। সেই মুহূর্তে আমেরিকা জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। তারা আমরা মনে করতে পারি একটি অদ্ভুত একটি মিল, যে এইরকম দুটি শক্তির সহযোগিতা পাওয়া মিত্র শক্তির পক্ষে জয়লাভের পক্ষে খুব সহজ হয়েছিল। একদিকে সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করলো জার্মানি, অন্যদিকে আমেরিকার গুরুত্বপূর্ণ নৌবন্দর পার্ল হারবার আক্রমণ করছে জাপান। এটি হচ্ছে আমাদের পূর্ব এশিয়া বা দূরপ্রাচ্যে বা দক্ষিণ পূর্ব এশিয়ার এই কর্নারে। এটি আক্রমণ করার মধ্য দিয়ে স্বভাবতই আমেরিকার বসে থাকতে পারল না। এখন আমেরিকা পার্ল হারবার আক্রমণ না করলেও বসে থাকতে পারত কিনা সেটি পরের কথা। তবে আমার দৃষ্টিভঙ্গিতে বলে, আমার চিন্তা ভাবনায় বলে, যেহেতু গ্রেট ব্রিটেন এবং ফ্রান্সের সঙ্গে আদর্শিক মিল ছিল আমেরিকার, তারা রাষ্ট্রীয় ব্যবস্থার দিক থেকে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থাকেই সমর্থন করত, স্বভাবতই তারা একদিন না একদিন বা যুদ্ধের শেষ লগ্নে বা শেষ সংকটকালে ঠিক জয় পরাজয়ের ঠিক পূর্ব মুহূর্তের দিকে আমেরিকা পার্ল হারবার দ্বীপ আক্রমণ না করলেও মিত্র শক্তির পক্ষে অবলম্বন করত বা তাদের পক্ষে যোগদান করত। তো যাই হোক, এখন যেহেতু তার নিজস্ব জায়গা, নিজস্ব গুরুত্বপূর্ণ একটি নৌবন্দর আক্রমণ করেছে, স্বভাবতই তারা অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করার জন্য এবং তাদের যুদ্ধের গতিকে ফিরিয়ে আনার জন্য যুদ্ধ ঘোষণা করলো। এই ইউরোপ মহাদেশে আর এশিয়া মহাদেশের এই দূরপ্রাচ্যে দুদিকে দুটি শক্তির আক্রমণ হওয়ার ফলে স্বভাবতই জার্মানি বা অক্ষ শক্তির পক্ষে একটি চ্যালেঞ্জিং অবস্থা তৈরি হলো। এবং যুদ্ধের গতি এখন পর্যন্ত আমরা মনে করব যে যা ছিল অক্ষ শক্তির কাছাকাছি, অক্ষ শক্তির হাতের মধ্যে অনেক কিছু চলে এসেছিল, ইউরোপের অনেক জায়গায় দখল করে ফেলেছিল, সেগুলো বিভিন্ন ফ্রন্টে তারা পরাজিত হতে লাগলো। আর অন্যদিকে মিত্র শক্তি বর্গ আস্তে আস্তে তাদের বিভিন্ন জায়গা যেগুলো লস করে ফেলেছিল, হারিয়ে ফেলেছিল অক্ষ শক্তি বর্গের কাছে, সেগুলো তারা জয় করতে পারলো। অলরেডি মস্কো ফিরিয়ে পেল। মস্কো থেকে জার্মানির সকল সৈন্যবাহিনীকে বিতাড়িত করা সম্ভব হয়েছিল এবং তারা আত্মসমর্পণ করতেও বাধ্য হয়েছিল। তো এরকম একটি চমৎকার জিনিস, চমৎকার ধ্যান ধারণা আমরা মনে করব যুদ্ধের গতিকে নানাভাবে পরিবর্তন করেছিল। তো এখন দেখি ইয়াল্টা সম্মেলনে যেহেতু অংশগ্রহণ করেছিল এই ফ্রান্স, ইংল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা, তো ইংল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন, আমেরিকাই ছিল মিত্র শক্তির মূল শক্তি। তাদের প্রতিনিধিরা
সেখানে অংশগ্রহণ করেছিল। তাদের প্রত্যেকটি দেশের কি স্বার্থ ছিল, সোভিয়েত ইউনিয়ন ইয়াল্টা সম্মেলনে কি চাইতো, কি ডিমান্ড করত, কি আশা করত, বা তার লক্ষ্য কি ছিল, তার উদ্দেশ্য কি ছিল। তার উদ্দেশ্য ছিল, মূল উদ্দেশ্য ছিল যে ইউরোপে, বিশেষ করে পূর্ব ইউরোপের যে দেশগুলো হবে সেই দেশগুলো তার সম মনোভাবাপূর্ণ দেশ হতে হবে এবং সেখানে সোভিয়েত ইউনিয়নের মতো সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা গড়ে উঠবে। এটি তার একটি মূল লক্ষ্য ছিল। আর একটি লক্ষ্য ছিল যে ইউরোপের পশ্চিম দিকে অর্থাৎ ইংল্যান্ড ফ্রান্সের দিকে আরেকটি যুদ্ধ ফ্রন্ট খোলা হোক, যাতে করে খুব সহজে দুই ফ্রন্ট থেকে জার্মানিকে, ইতালিকে আক্রমণ করা সুবিধা হবে, এটি প্রত্যাশা করত। আর একটি কল্পনা করত যে তাকে যদি দূরপ্রাচ্যে যুদ্ধে অংশগ্রহণ করতেই হয় তাহলে সেখান থেকে সে প্রচুর ক্ষতিপূরণ প্রত্যাশা করছে বা আশা করছে। অর্থাৎ দূরপ্রাচ্যে যুদ্ধ করা অর্থই হচ্ছে যে জাপানকে জার্মানি, ইতালির দিকে নজর না দিয়ে নিজের জায়গাতে তাকে খেয়াল রাখতে হবে, নিজের দিকে তাকে ব্যস্ত থাকতে হবে, এটি একটি মনে করেছিল। আর অন্যদিকে জাপান, ইতালি মনে করেছিল যে যদি রাশিয়াকে বা রাশিয়ার এগেনস্টে জাপান যুদ্ধ ঘোষণা করে তাহলে রাশিয়াকে ইউরোপ মহাদেশে যেমন ব্যস্ত থাকতে হবে ঠিক দূরপ্রাচ্যেও তেমনই ব্যস্ত থাকতে হবে। কিন্তু রাশিয়ার একটি চমৎকার দিক ছিল, সেটি হলো রাষ্ট্রীয়ভাবে, ভৌগোলিকভাবে রাশিয়া বিরাট বড়, সোভিয়েত ইউনিয়ন বড় একটি দেশ ছিল, যার ফলে সে মাঞ্চুরিয়া পাবার একটি আকাঙ্ক্ষা তার ভিতরে সবসময় ছিল। কিংবা 1904-05 সনে রুশ জাপানের যুদ্ধের সময় যে অঞ্চলগুলো হারিয়েছিল সেই অঞ্চলগুলো রিকভারি করার একটি চমৎকার সুযোগ তার ভিতরে জাগ্রত হচ্ছে বা জাগ্রত হচ্ছিল, এরকম একটি চমৎকার চিন্তা ভাবনা তার মধ্যে বিরাজ করছিল। তাহলে আমরা মনে করতে পারি যে সোভিয়েত ইউনিয়নের ভিতরে এই ধরনের লক্ষ্য বা উদ্দেশ্য ছিল যে এই যুদ্ধ যদি কন্টিনিউ হয় তাহলে তিনি এই সকল সুবিধাগুলো এখান থেকে ইয়াল্টা সম্মেলন থেকে পাবে। ইয়াল্টা সম্মেলনে সেগুলো মানে স্টালিন বলার সুযোগ পেলেন এবং চমৎকারভাবে তার লক্ষ্য, উদ্দেশ্য, স্বার্থ সবকিছু বলার একটি মানে সুযোগ পেয়ে সে অনেক কিছু কল্পনা করতে পেরেছে এবং যুদ্ধের সময় নিজ নিজ দেশের জনগণকে সন্তুষ্ট রাখা এটি একটি বিরাট ব্যাপার ছিল, যাতে করে যুদ্ধের সময় স্ব দেশের মানুষের মন দুর্বল না হয় কিংবা ভীতিকর অবস্থা তৈরি না হয় কিংবা কোনো গুজব তৈরি না হয়। এই জন্য সবসময় এমন কথাবার্তা বলে মানুষকে একটি আবেগপ্রবণ করে রাখার প্রয়াস সবসময় মিত্র শক্তি বর্গের মধ্যে তখন বিদ্যমান ছিল। তো যাই হোক, এরপর আমরা দেখব যে এর কি উদ্দেশ্য ছিল। সোভিয়েত ইউনিয়নের পরে যদি আমরা ইংল্যান্ডের বিষয়টি ভাবব, ইংল্যান্ডের বিষয়টি কি ছিল, ইংল্যান্ডের লক্ষ্য, ভাবনা, চিন্তা চেতনা এই বিষয়ে কি ছিল। আগে বলেছি যে সোভিয়েত রাশিয়ার পরে আরেকটি গুরুত্বপূর্ণ মিত্রশক্তির বর্গের দেশ ছিল এই ইংল্যান্ড এবং একসময় এই ইংল্যান্ড এবং ফ্রান্স গোটা ইউরোপকেই পরিচালনা করত। আমরা ইংল্যান্ডের সেই কীর্তি, সেই ঐতিহাসিক কীর্তি নেপোলিয়ন থেকে আরম্ভ করে তৃতীয় নেপোলিয়ন পর্যন্ত সবই জানি। আমরা যদি সাম্রাজ্যবাদের দিক থেকে চিন্তা না করে আদর্শের দিক থেকে চিন্তা করি তাহলে দেখব যে আমরা অষ্টদশ শতাব্দীর শেষ দিকে সেই ফ্রেঞ্চ রিভলিউশন থেকে আরম্ভ করে আরও যেগুলো বিপ্লব হয়েছিল, 1830 সালে জুলাই বিপ্লব, 1840 সনের 42 সনের ফেব্রুয়ারি বিপ্লব, এগুলো কিন্তু ফরাসি দেশের ঐতিহ্য বহন করছে। তো যাই হোক, পরবর্তী সময়ে সেগুলো ব্যত্যয় ঘটেছে।
সাম্রাজ্যবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে, বিরাট উপনিবেশিক রাষ্ট্রে পরিণত হয়েছে এই ফ্রান্স এবং এই গ্রেট ব্রিটেন। দুটি দেশই কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের মানে শেষ হওয়ার পূর্ব পর্যন্ত পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ ছিল। কিন্তু এই জায়গাটা আমরা দেখব দ্বিতীয় মহাযুদ্ধ যখন শেষ হবে তারপর সেই জায়গাটি দখল করবে এই আমেরিকা আর এই সোভিয়েত ইউনিয়ন। এটাও তোমাদেরকে মনে রাখতে হবে। আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন কার জায়গা দখল করলো? ফ্রান্স এবং গ্রেট ব্রিটেনের স্থলাভিষিক্ত হলো, রাজনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে, এমনকি অর্থনৈতিক জ্ঞান বিজ্ঞানের দিক থেকেও। এটি দ্বিতীয় মহাযুদ্ধের সময় থেকে লক্ষ্য করা গেছে এবং দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে সেটি ব্যাপকভাবে প্রকাশ পেয়েছে। তা আমরা দেখব যে গ্রেট ব্রিটেনের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল ইয়াল্টার সম্মেলনে। ইয়াল্টার সম্মেলনে গ্রেট ব্রিটেনের লক্ষ্যই ছিল যে সোভিয়েত ইউনিয়নের যে দাবি বা যে ধরনের আশা বা প্রত্যাশা ইউরোপে দ্বিতীয় ফ্রন্ট খোলা, সেটি যতটা পারা যায় পরিহার করা, অ্যাভয়েড করা। কারণ এটি ইংল্যান্ড করতে মনে প্রাণে ইচ্ছুক ছিল না যে এটা দায়ভার, খরচ, অন্যান্য সব কিছু তার উপরে এসে পড়বে। এই জন্য সে এটা পারতপক্ষে বিলম্বিত করার কিংবা না হওয়ার পক্ষপাতী ছিল। আরেকটি ব্যাপার ইংল্যান্ড সবসময় মনে প্রাণে কামনা করত, সেটি হলো যে ইংল্যান্ডে চিন্তা চেতনার সঙ্গে মিল খায় সেই সব রাষ্ট্র তৈরি করা। সোভিয়েত ইউনিয়ন যেমন তার মনোভাব সম্পন্ন রাষ্ট্রগুলি হয়, এটি যেমন চিন্তা ভাবনা করত, ঠিক তেমনইভাবে ইংল্যান্ডও চিন্তা ভাবনা করত যে গণতান্ত্রিক দেশ যাতে গড়ে ওঠে, সেই দেশগুলো, বিশেষ করে পূর্ব ইউরোপের দেশগুলো যাতে গণতান্ত্রিক দেশ হিসাবে গড়ে ওঠে, সেটি মনে প্রাণে কামনা করত। কিন্তু আমরা রাশিয়াকে এক্ষেত্রে কি মনোভাব দেখব? সেখানে রাশিয়ার যে আদর্শিক চিন্তাভাবনা, সমাজতান্ত্রিক চিন্তাভাবনা যেটা বলবো, সেটি পক্ষপাতী ছিল। কিন্তু এক্ষেত্রে আমরা দেখব যে ইংল্যান্ড একটু ভিন্ন চিন্তাভাবনা করত। ইংল্যান্ডের যে গণতন্ত্র, সেই গণতান্ত্রিক চিন্তাভাবনা বা অনেকটা পুঁজিবাদী ভাবনা ফসল হিসাবে এই দেশগুলো বা পূর্ব ইউরোপের দেশগুলো কিংবা ইউরোপের দেশগুলো পরিলক্ষিত হবে, এটি তারা প্রত্যাশা করত। আচ্ছা, এবার যদি আমরা চলে যাই এই সম্মেলনের অন্যতম শক্তিধর আমেরিকা কি মনে করছে বা রুজভেল্ট কি মনে করছে। আমেরিকার প্রত্যাশা কিন্তু এতটা বেশি কূটনৈতিক সম্পূর্ণ ছিল না। সে যেহেতু আমেরিকা মহাদেশ থেকে ইউরোপ মহাদেশের যুদ্ধের প্রতিনিধিত্ব করছে, এই যুদ্ধ যখন এই ইয়াল্টা সম্মেলন যখন শুরু হয়েছে তখন কিন্তু অলরেডি জাপানের বিদ্বেষের যুদ্ধ ঘোষণা করেছে। কিন্তু ইউরোপের সঙ্গে তার ভৌগোলিক যোগাযোগ অনেক দূরত্ব। কিন্তু ইউরোপের এই দেশগুলো যাতে যুদ্ধে জয়লাভ করতে পারে, যাতে জার্মানি কখনই ইউরোপের শক্তিধর কিংবা ইতালি শক্তিধর না হয়, কিংবা জাপানি অঞ্চলে সাম্রাজ্যবাদী চরিতার্থ করতে না পারে, কোথায়? এশিয়া, পূর্ব এশিয়ায় বা দূর প্রাচ্যে, তাহলে তার এলাকায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ সহ, পার্ল হারবার দ্বীপপুঞ্জ সহ, কুরিল দ্বীপপুঞ্জ সহ এই বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে যাবে, যেটা তার ভৌগোলিক ভূখণ্ডের ভিতরে চলে আসবে। এই জন্য মনে প্রাণে জাপানের এগেনস্টে সে যুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। তো এই জন্য সে সবসময় চাইতো যে দূর প্রাচ্যের যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন যুদ্ধে যোগদান করুক, এবং তাই করেছিল। এটি তার ইচ্ছা ছিল যে যদি
জাপানকে দুদিক থেকে আক্রমণ করা হয়, একদিকে সোভিয়েত ইউনিয়নের দিক থেকে, অন্যদিকে আমেরিকার পক্ষ থেকে, তাহলে কিন্তু জাপান কোণঠাসা হয়ে পড়বে। এবং ঠিক তাই হয়েছিল। এবং এই লক্ষ্য এবং উদ্দেশ্য পরিপূর্ণতা লাভ পাওয়ার ফলেই মিত্রশক্তির পক্ষে অসম্ভবকে সম্ভব করা হয়েছিল। আর জাপানের যে সমরবাদী চিন্তাভাবনা, সেটি নিশ্চিত পরাজয় ঘটেছিল। যদিও তার অদম্য সাহস তখনও পর্যন্ত প্রবহমান ছিল। অদম্য সাহস এর জন্য বলছি, আণবিক বোমা নিক্ষেপ হওয়ার পরও, অর্থাৎ 6ই আগস্ট এবং 9ই আগস্ট আণবিক বোমা নিক্ষেপ হওয়ার পরেও কিন্তু সে 1 মাস যুদ্ধ কন্টিনিউ করেছে। এবং সেপ্টেম্বরের 2 তারিখ সে আত্মসমর্পণ করেছে আমেরিকান তখনকার বিখ্যাত মানুষ, তখন সেনাপতি বা জেনারেল আইজেনহাওয়ারের কাছে। এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে যে নিঃসন্দেহে এই যুদ্ধের কলাকৌশলের দিক থেকে এই সম্মেলন, এই ইয়াল্টা সম্মেলন একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করছে। এখন আমরা এটাকে আর কিভাবে বিশ্লেষণ করব? আমরা যদি মনে করি যে আমেরিকার এই সকল চিন্তা চেতনা ভাবনাগুলো এটা কতটা সার্থক হয়েছিল। আসলে আমি আগেই বলেছি যে যখন যুদ্ধের গতি এই 1945 সালের আগেই কিন্তু একটি ইউরোপীয় শক্তি আত্মসমর্পণ করেছে, এবং তার আগেও জার্মানি আত্মসমর্পণ করেছে। এই দুটি দেশ যখন আত্মসমর্পণ করেছে, তখন স্বভাবতই যুদ্ধের গতি সম্পর্কে নিশ্চিত হয়ে গেছিল মিত্রপক্ষ যে তারা যুদ্ধে জয়লাভ করতে যাচ্ছে। এমনকি যখন পর্যন্ত জার্মানি যুদ্ধে আত্মসমর্পণ করেনি, তখনও মিত্রশক্তিবর্গ জানতো যে তারা যুদ্ধে জয়লাভ করতে যাচ্ছে আর কিছুদিনের মধ্যেই। কারণ তার আগেই জার্মানির ভাই, জার্মানির একই চেহারার রূপ সেই ফ্যাসিস্ট মুসোলিনি জনতার হাতে নিহত হয়েছেন। সে সুইজারল্যান্ডে পালন করা অবস্থায় ধরা পড়েছিল এবং সে যুদ্ধে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করেছে। এবং ইতালি, গোটা ইতালি, উত্তর ইতালি থেকে আরম্ভ করে একবারে দক্ষিণ ইতালি থেকে আরম্ভ করে গোটা ইতালি মানে দেশটি মিত্রশক্তির দখলে চলে গিয়েছিল। এবং ইতালির বিরুদ্ধে কিন্তু তখন আর যুদ্ধ করতে হয় না, অর্থাৎ মিত্রশক্তি অনেকটা হালকা হয়ে গিয়েছিল, অনেকটা শক্তির কলেবরটা তারা এই সকল ফ্রন্টে মানে ব্যবহার করতে সক্ষম হয়েছিল। তো সেদিক থেকেও আমরা বলতে পারি যে মিত্রশক্তিবর্গ তখন নিজেদের চাওয়া পাওয়ার বিষয়গুলো নিয়ে প্রচণ্ড জড়িয়ে গিয়েছিল। বিশেষ করে ইংল্যান্ড এবং সোভিয়েত ইউনিয়নের ভিতরে এই মানে নক্করজনক ভাবধারাটা বেশি পরিলক্ষিত হতো। আর এটি মীমাংসা করার, এটি দূর করার দায়িত্ব কিন্তু আমেরিকার উপর বা আমেরিকার এই প্রেসিডেন্ট রুজভেল্টের উপর নির্ভর করত। তিনি তার মনোভাব দিয়ে অনেক সময় ইউরোপের অবস্থানগুলো, ইউরোপের সমস্যাগুলোকে সোভিয়েত ইউনিয়ন এবং ইংল্যান্ডের উপর দায়িত্ব অর্পিত করে সরে আসতো, যাতে করে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সেগুলো সমাধান করতে পারে, যার ফলে তাদের মধ্যে অন্তত কিছুটা ব্যবধান, দূরত্ব কমবে। তো যাই হোক, আমরা মনে করব তাদের ভিতরে এক ধরনের প্রতিহিংসা, এক ধরনের সুবিধা পাওয়া না পাওয়ার ইত্যাদি বিষয়গুলো তখন থেকে প্রচুর পরিমাণে শুরু হয়েছিল, যা পরবর্তী সময়ে, যুদ্ধ পরবর্তী সময়ের অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের অবসানের পরে যে আমরা কোল্ড ওয়ার দেখতে পাই বা স্নায়ু যুদ্ধ দেখতে পাই, যেটি এখন আমরা পড়িনি বা তোমাদের সামনে আলোচনা করা হয়নি, আগামীতে আলোচনা করব ইনশাল্লাহ, তখন বুঝতে পারবা এই কোল্ড ওয়ারগুলো কিন্তু বা এই স্নায়ু যুদ্ধগুলোই কিন্তু মূলত এই সকল প্রেক্ষাপটকে কেন্দ্র করেই পরবর্তী সময়ে পরিলক্ষিত হয়েছে।
এইগুলো এই জন্য জানার অত্যন্ত দরকার, অত্যন্ত প্রয়োজন। তবে যাই আমরা বলি না কেন, যে ইয়াল্টা সম্মেলন থেকে বেশিরভাগই সুবিধা লাভ করেছিল সোভিয়েত ইউনিয়ন। আমরা যদি এইভাবে ব্যাখ্যা করি যে সোভিয়েত ইউনিয়ন তার অঞ্চলে, অর্থাৎ পূর্ব অঞ্চলে জার্মানির পতনের পর সেই অঞ্চলগুলো থেকে সে সুবিধা পেয়েছিল। পূর্ব জার্মানি যেটাকে বলা হয়ে থাকে, সেটা গোটা সোভিয়েত ইউনিয়নের দখলে ছিল। এমনকি পশ্চিমা দেশের অন্তর্ভুক্ত পশ্চিম জার্মানির অংশ থেকেও সে ক্ষতিপূরণ সুবিধাগুলো ভোগ করত। শুধু তাই নয়, পোল্যান্ডের মতো বিরাট একটি জায়গা, যে পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, সেই পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। এবং এই অঞ্চলগুলো এবং এই পোল্যান্ডের বিভিন্ন মানে অধিভুক্ত জায়গাগুলো সোভিয়েত ইউনিয়ন দখলে চলে যায়। আরেকটি মজার জিনিস ছিল ভবিষ্যতের জন্য, সেটি হলো পোল্যান্ড সাম্রাজ্য থেকে আরম্ভ করে ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষ করে পূর্ব ইউরোপীয় দেশগুলোর অনেকটা রাশিয়ার রাষ্ট্রীয় ব্যবস্থার আদর্শিক আইডিওলজির উপর নির্ভর করে যাতে গড়ে উঠে, তার জন্য সে চেষ্টা করতে থাকে। এবং অলরেডি পূর্ব ইউরোপের বিভিন্ন দেশগুলোতে এই সমাজতান্ত্রিক ভাবনা বা চিন্তা চেতনার ঢেউ প্রচারিত হতে থাকে, যেটি পরবর্তী সময়ে সত্যি সত্যি এই দেশগুলো সমাজতান্ত্রিক দেশে পরিণত হয়েছিল। এই সম্মেলনগুলোতে সে বারবার বলতে সুযোগ পেয়েছিল যে পশ্চিমা দেশগুলো যতটা ইতালির প্রতি কিংবা অন্য দেশগুলোর প্রতি সুবিধা প্রদান করছে, তাদেরকে স্বীকৃতি দিচ্ছে, তাদেরকে দেশ হিসাবে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে, কিন্তু সে তুলনায় পূর্ব ইউরোপীয় দেশগুলোর সঙ্গে এই মিত্রশক্তি বর্গের বন্ধুরা সেটি করছে না। এইভাবে দোষারোপ করার একটি সুযোগ সে পেয়েছে। তো যাই হোক, আমরা মনে করব যে এই সকল চিন্তা ভাবনা যদি আমরা করি, তাহলে নিঃসন্দেহে সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই যখন শেষ হবে, ইয়াল্টার সম্মেলন মানে শেষ হবে, তখন যদি আমরা ফলাফল মূল্যায়ন করি, ফলাফল যদি প্রাপ্তির দিকগুলো বিশ্লেষণ করি, তাহলে নিঃসন্দেহে সেই সবচেয়ে বেশি সুবিধাটা অর্জন করবে বা পাবে। তো এরপর সোভিয়েত ইউনিয়নের এই সকল বিষয়গুলো পরও আমেরিকা যুক্তরাষ্ট্র এগুলোকে খুবই মানে স্বাভাবিকভাবে চিন্তা ভাবনার করার চেষ্টা করেছে। এবং এখানে যেহেতু তার রাষ্ট্রীয় স্বার্থ ছিল না, তার যে স্বার্থটা ছিল সেটি হলো মানে যুদ্ধে জয়লাভের স্বার্থ। সেই স্বার্থটা পরিপূর্ণতা লাভ করেছে এটি সোভিয়েত ইউনিয়নের যোগদান করার ফলেই। স্বভাবতই সোভিয়েত ইউনিয়নের প্রতি আদর্শিক মিল না থাকলেও এই সকল বিষয়গুলোতে সে জড়িয়ে পড়তো না, যতটা জড়িয়ে পড়তো ফ্রান্স এবং ইংল্যান্ড। তো যাই হোক, পরবর্তী সময়ে ফ্রান্সকে জার্মানির একটি অংশ অর্থাৎ পশ্চিম অঞ্চলে শেয়ার দেওয়ার পর বা ভূখণ্ড দেওয়ার পর বা তাকে এখানে রাখার একটি অবস্থান দেওয়ার ফলেই সে গ্রেট ব্রিটেন অনেকটা স্বস্তির মধ্যে পড়েছিল বা স্বস্তি লাভ করেছিল। অর্থাৎ সে মনে করত যে এখান থেকে যদি আমেরিকা চলে যায়, সে আজ হোক কাল হোক তার বাহিনী চলে যাবে, তখন সে একা পড়ে যাবে। এই জন্য সে ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে জার্মানির বিভিন্ন অঞ্চলগুলোতে ফ্রান্সের মতো বন্ধু থাকুক, যারা ভবিষ্যতে কখনই দূরে সরে যাবে না, এরকম একটি বিষয় চিন্তা ভাবনা করত। তো যাই হোক, স্টালিন শেষ পর্যন্ত এই ব্যবস্থাপনা বা ইংল্যান্ডের এই দাবি মেনে নিয়েছিল এবং অনুরূপভাবে পূর্ব ইউরোপীয় দেশগুলোর বিষয়গুলো এই চার্চিল অনেকটা সহজভাবে
গ্রহণ করে তাদেরকে স্বীকৃতি দান করেছিল বা তাদের বিষয়গুলোকেও তারা হালকাভাবে গ্রহণ করেছিল। এভাবে এই ইয়াল্টা সম্মেলনে গুরুত্বপূর্ণ সমাধান বা সমস্যার সমাধান করা সম্ভব হয়েছিল। তো আমরা মনে করব যে যেগুলো খুবই জটিল বিষয় সেগুলো হয়তো তখন সে বৈঠকে সমস্যার সমাধান করা সম্ভব হয়নি সত্য, কিন্তু বেশিরভাগই গুরুত্বপূর্ণ বিষয়গুলো, জটিল বিষয়গুলো সমাধান করতে সক্ষম হয়েছিল কেবলমাত্র তাদের ভিতরে যে জার্মানিকে, ইতালিকে, জাপানকে পরাজিত করতে পেরেছিল এরকম একটি বিষয়কে কেন্দ্র করে তা সম্ভব হয়েছিল। তো এবার আমরা চলে যাব আরেকটি চমৎকার মানে বিষয়ের দিকে, সেটি হচ্ছে পটাসডাম সম্মেলন। পটাসডাম সম্মেলন এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে সর্বশেষ একটি সম্মেলন। এই পটাসডাম সম্মেলন হচ্ছে একেবারে মানে সর্বশেষ সম্মেলন। এই পটাসডাম এটি শুরু হয়েছিল এই 17ই আগস্ট হবে না, 17ই জুলাই। আমরা দেখব যে গত ক্লাসেও আমি বারবার বলেছিলাম যে 1945 সালের 17ই জুলাই এই পটাসডাম সম্মেলন আরম্ভ হয়েছিল, আর যুদ্ধ শেষ হয়েছিল 1945 সালের কি দোসরা সেপ্টেম্বর। তাহলে জুলাই থেকে সেপ্টেম্বর, জুলাই, তারপর হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর। তাহলে আমরা এদিকে যদি 15 দিন ধরি, এদিকে 2 দিন, 17 দিন, আর মাঝখানে প্রায় 1.5 মাসের ব্যবধানের মধ্যে যুদ্ধের জয় পরাজয়, গতি প্রকৃতি একেবারে নিশ্চিত হয়ে যাচ্ছে। এরকম একটি অবস্থাতে এই পটাসডাম সম্মেলন শুরু হচ্ছে। অর্থাৎ আর অল্প সময়ের মধ্যে সারা পৃথিবীর মানুষ তখন বুঝতে পারছে যে কে যুদ্ধে জয়লাভ করছে, এটি মানুষ বুঝে ফেলেছে। কিন্তু যুদ্ধের যে একেবারে নিশ্চিত পরাজয়, সেই পরাজয়টি আমরা দেখতে যাব জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে। আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি যে ইউরোপের যে দুটি দেশ ইতালি এবং জার্মানি, তারা কিন্তু অলরেডি মানে যুদ্ধে আত্মসমর্পণ করেছে এবং হিটলার আত্মহত্যা করেছে। গোয়েবলাস, যেটা হিটলারের অন্যতম সেনাপতি ছিল, তার উপদেষ্টা ছিল, সেও তার পরিবার নিয়ে আত্মহত্যা করেছে। এরকম একটি অবস্থা। ইতালির সেই মুসোলিনি ইতিমধ্যেই জনতার হাতে ধূত হয়ে নিহত হয়েছেন। এরকম দুরবস্থা কিন্তু অলরেডি মানে ইউরোপীয় দেশ মহাদেশে দেখা গিয়েছিল। অর্থাৎ তারা পরাজিত হয়েছিল, খুব শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল এবং বিনা সত্ত্বে তারা আত্মসমর্পণ করেছিল। স্বভাবতই তখন পর্যন্ত কিন্তু মানে মিত্রশক্তি বর্গ বিজয়ের যে আনন্দ, সেটি তারা কিন্তু উল্লাস করেনি। এই জন্য যে তখনও কিন্তু দূরপ্রাচ্যে অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ায় জাপানে সেই আরেকটি দেশ, যেটি আমাদের এশিয়ার এক ধরনের সাম্রাজ্যবাদী এবং গর্ভের প্রতীক ছিল এই জাপান, সেই জাপান কিন্তু তখন আত্মসমর্পণ করেনি। জাপানের প্রতি তখন পর্যন্ত কি বলবো, সে আণবিক বোমা নিক্ষেপ হয়নি এবং আণবিক বোমা নিক্ষেপ হওয়ার পরেও কিন্তু সে মাঝখানে যুদ্ধ চালিয়ে গিয়েছিল। এরকম একটি আত্মবিশ্বাসী দেশ তখন পর্যন্ত আত্মসমর্পণ করেনি, যার ফলে যুদ্ধ তখনও শেষ হয়নি। তো আমরা এই সময় দেখব, সেই সময় কিন্তু এই পটাসডামের সম্মেলন শুরু হচ্ছে। কত তারিখে? 1945 সালের 17 জুলাই এই জার্মানির পটাসডাম শহরে শুরু হচ্ছে। জার্মানি অর্থাৎ যেটা জয়লাভ করা হলো, জার্মানির হিটলার ছিল অন্যতম শক্তি, সেই জার্মানির হিটলারের দেশে জার্মানির পটাসডামে বসে এই সম্মেলনটা করা হচ্ছে। এই সম্মেলনে দুটি ধারা দেখতে পাবো, দুটি নতুন ধারা দেখতে পাবো। এই দুটি নতুন ব্যক্তি এর আগে আমরা নাম শুনিনি। একটি হলো আমেরিকার প্রেসিডেন্ট, আর আরেকটি হলো
মানে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী অ্যাটেলি। সেটি আমরা দেখব যে আমরা এইভাবে যদি আমরা দেখতে পাই, সেটি হচ্ছে যে আমেরিকার ইতিহাসে অনেক প্রেসিডেন্ট, গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট আছে। সেটির মধ্যে নিঃসন্দেহে আমরা মনে করব যে রুজভেল্ট একটি গুরুত্বপূর্ণ মানে প্রেসিডেন্ট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু তারপরও আমরা দেখব যে এই শেষ দিকে, যুদ্ধের শেষ দিকে দুইজন মানুষ আসবে। একজন হচ্ছে অ্যাটলি, আর একজন হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে সম্ভবত, আমি এই নামটি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, আমি করার চেষ্টা করছি। আমরা যে নামটির কথা বলছিলাম সেই নামটি বলবো। যে এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়টি বলছিলাম এই পটসডাম সম্মেলনে, এখানে করবে এই প্রেসিডেন্ট ট্রুম্যান, আর হচ্ছে প্রধানমন্ত্রী অ্যাটলি। এই রুজভেল্ট মারা যাওয়ার পর, প্রেসিডেন্ট রুজভেল্ট মারা যাওয়ার পর ট্রুম্যান যুদ্ধে নির্বাচন জয়লাভ করে সে ডেমোক্রেটিক পার্টির প্রধান হিসাবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হবে। তিনি এই পটসডামে সভাপতিত্ব করেছিলেন। আর প্রধানমন্ত্রী অ্যাটলি, ইনি ছিলেন লেবার পার্টির প্রধানমন্ত্রী। তখন তিনি কিন্তু এই পটসডাম সম্মেলনে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছিলেন। এই দুটি মানুষও ইতিহাসে খুব বিখ্যাত, ট্রুম্যান এবং অ্যাটলি। অ্যাটলি আমাদের কাছে অর্থাৎ এই ভারতবর্ষের মানুষের কাছে, এই পরাধীন ভারতবর্ষের মানুষের কাছে এই অ্যাটলি কিন্তু নানা কারণে বিখ্যাত। আর আমি ইতিহাসের মানে শিক্ষার্থীদের, ইতিহাসের ছাত্রছাত্রীদের কাছে একটি জিনিস মনে রাখবো, যে এই যে সময়কার আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস পড়ালাম 1945 পর্যন্ত, 1945 দিকে শেষ হচ্ছে, তখন আমাদের পরাধীন ভারতবর্ষের অবস্থা কি, এটা তোমরা এখন মনে করবা যে আমরা কি করছি, আমাদের পূর্বপুরুষরা সেই সময় কি করেছিল। আমরা কি তখন ঘরে বসেছিলাম, আমরা শুধু ব্রিটিশদের বা ইংরেজদের মানে পদলেহন করছিলাম, না তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছিলাম, তাদের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ করে, এক ধরনের লড়াই করেই আমরা কিন্তু ব্রিটিশদের কাছে স্বাধীনতা আদায় করতে সক্ষম হয়েছিলাম। যদিও এই স্বাধীনতা পাওয়ার ইতিহাসটা দীর্ঘদিনের, তারপরও আমরা মনে করব যে এই ধরনের প্রথম বিশ্বযুদ্ধ, এই ধরনের দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইম্প্যাক্টটা আমাদের মতো পরাধীন ভারতবর্ষে, আমাদের মতো পরাধীন উপনিবেশের অঞ্চলগুলোতে বা উপনিবেশ বিভিন্ন পৃথিবীর অঞ্চলগুলোতে পরাধীন মানুষদের ভিতরে একটি স্পিরিট বা এক ধরনের মানে কি বলবো আবেগ, এক ধরনের বোধ, এক ধরনের জাতীয় চেতনা বা এক ধরনের স্বাধীনতার ভাবধারা সৃষ্টি করতে সাহায্য করেছিল। আর সবচেয়ে মজার জিনিস ছিল যে জাতিসংঘ তৈরি হয়েছে ইতিমধ্যে, সেই জাতিসংঘের অন্যতম একটি জিনিসই ছিল যে পরাধীন দেশগুলোকে স্বাধীনতা দেওয়ার সুযোগ তৈরি করতে হবে, সৃষ্টি করতে হবে, এবং পরাধীন জাতিগুলোকে কেউ আটকে রাখতে পারবে না। এটি জাতিসংঘের একটি অন্যতম সনদ ছিল। এই ধরনের জিনিসের প্রবক্তা কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট যারা এসছে তারাই কিন্তু এই ধরনের কথা বারবার বলেছে। আমরা যদি 19বিংশ শতাব্দীর তৃতীয় দশকের দিকে দেখি, প্রেসিডেন্ট মনরোর সময় মনরো মতবাদ তিনিও কিন্তু উল্লেখ করেছিলেন
যে আমেরিকাবাসীদের জন্য, আমেরিকা মহাদেশ আমেরিকাবাসীদের জন্য, এখানে অন্য কোনো ইউরোপীয় মানে শাসক গোষ্ঠী মানে উপনিবেশবাদী সাম্রাজ্যবাদী গোষ্ঠীরা শাসন করতে পারবে না। এই যে ব্যাপারগুলো, এগুলো নিঃসন্দেহে পরাধীন মানুষের ভিতরে এক ধরনের স্বাধীনতার মানে কঠিন একটা স্পিরিট তৈরি করতে সক্ষম হয়েছিল। এই অবস্থাতে আমরা দেখব অ্যাটর্নি ছিল আমাদের সময়ে এই অঞ্চলের মানে মানে প্রতিনিধি, তিনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, মানে তখন আমাদের দেশেরও তিনি প্রতিনিধিত্ব করতেন, অর্থাৎ ভারতবর্ষে পরাধীন ভারতবর্ষও কিন্তু ইংল্যান্ডের অধীনে শাসিত হচ্ছে। সুতরাং নানাভাবে কিন্তু আমাদের ভাগ্য এই ব্যক্তিটির উপর জড়িয়েছিল। অ্যাটর্নি সিদ্ধান্তই কিন্তু অনেক মানে কি বলবো প্রতিনিধি ভারতবর্ষ দেখে যাচ্ছে, ভারতবর্ষের মুসলিম লীগ কংগ্রেসের সঙ্গে আলাপ আলোচনা করছে, বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে মানে আলোচনা করছে, এরকম ব্যাপারগুলো নির্ভর করছে। তো এই জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, এগুলো ইতিহাসের সঙ্গে একটির সঙ্গে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত। তো এখন পটাসডাম সম্মেলনে আমরা কি কি জিনিস দেখতে পেয়েছিলাম, আমরা কি কি জিনিস নিয়ে আলোচনা করব। আসলে আমি আগে বলেছি পটাসডাম কিন্তু জার্মানির একটি অন্যতম শহর। এটি কিন্তু কয়েকদিন আগে মানে জার্মানির কাছ থেকে মিত্রশক্তিবর্গ জয়লাভ করেছে, সেখানেই তারা এই সম্মেলনটা শুরু করেছে। এবং এখানে তারা বসছে কে? স্টালিন, রাশিয়ার স্টালিন, আর আমেরিকার নতুন প্রেসিডেন্ট ট্রুম্যান, আর প্রধানমন্ত্রী নতুন ইংল্যান্ডের অ্যাটর্নি। এই তিন ব্যক্তির চমৎকার চিন্তা চেতনায় এই পটাসডাম সম্মেলনে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছিল এবং সেগুলোকে বাস্তবায়ন করা হয়েছিল। পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে বিতর্ক তৈরি হয়েছে, দ্বন্দ্ব তৈরি হয়েছে, কিংবা সকলে একমত হতে পারেনি, এরকম কিছু জিনিস থেকে গেছে, যেগুলো একটি কমিশন গঠন করে কিংবা পররাষ্ট্র মন্ত্রীদের উপর সম্মেলন করে সেগুলো দায়িত্ব দেওয়া হলো যে এগুলো পরবর্তী সময়ে মীমাংসা করা হবে। তো নিঃসন্দেহে আমরা মনে করব যে পটাসডাম সম্মেলনে পোল্যান্ড সম্পর্কে, পোল্যান্ডের করিডোর সম্পর্কে, জার্মানির সম্পর্কে, জার্মানির বর্তমান শাসন ব্যবস্থার সম্পর্কে, জার্মানি কি হবে, জার্মানিতে কারা অংশগ্রহণ করবে, জার্মানিতে শুধু কি সোভিয়েত রাশিয়া এবং ইংল্যান্ডই থাকবে, আমেরিকাই থাকবে, না ফ্রান্স থাকবে কি না, এরকম অনেক সিদ্ধান্ত হয়েছিল। তো শেষ পর্যন্ত আমেরিকা সেখানে প্রভাব থাকলেও সেখানে কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ডের অনুরোধে ফ্রান্সকে জার্মানির কিছু দায়িত্ব দেওয়া হয়েছিল, কিছু ভূখণ্ড দেওয়া হয়েছিল, যেটা কেবলমাত্র পশ্চিমা শক্তির প্রতি ইংল্যান্ডের একটি মনোভাব থেকে করা হয়েছিল। এবং শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন যেহেতু অনেক কিছু পেয়ে গেছিল সুযোগ সুবিধাগুলো, সে পূর্ব বার্লিন যেটাকে আমরা বলি, অর্থাৎ আমরা মনে করব যে জার্মানির পূর্ব অংশটা সোভিয়েত ইউনিয়ন সম্পূর্ণরূপে পেয়েছিল। শুধু তাই নয়, পশ্চিম জার্মানির বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ পশ্চিমাদের যে অংশগুলো অন্তর্ভুক্ত হয়েছিল সেইগুলো থেকে সে ক্ষতিপূরণ নেওয়ার সুযোগ পেয়েছিল। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে কখনই এই সকল প্রতিনিধিবর্গ কখনই সিদ্ধান্ত গ্রহণ করেনি যে তাদের বিভিন্ন প্রকার ক্ষতিপূরণ আদায় করতে হবে জোরপূর্বকভাবে। এটি একটি চমৎকার দিক ছিল। আরেকটি জিনিস ছিল যে এই সম্মেলন থেকে বলা হয়েছিল কখনই জার্মানি ইউরোপীয় আদি জনগোষ্ঠীর চেয়ে উন্নতর জীবনযাপন করতে পারবে না। আরেকটা জিনিস এখানে গ্রহণ করা হয়েছিল যে জার্মানি সকল প্রকার সামরিক সরঞ্জাম ধ্বংস করতে হবে। জার্মানি ইটালির সকল প্রকার সামরিক সরঞ্জাম অসামরিক অঞ্চলকরণ করা বাধ্য করানো হবে এবং যে সকল অঞ্চলগুলোতে গুরুত্বপূর্ণ সামরিক কারখানা গড়ে উঠেছিল সেগুলোকে পরিপূর্ণ ধ্বংস করা হবে। এটা করা হয়েছিল ভবিষ্যতে যাতে আবার জার্মানি এই ধরনের অবস্থা তৈরি করতে না পারে। কেননা একটা জিনিস সত্য ইতিহাসের, যে তখন পর্যন্ত একটি ধারণা প্রচলিত ছিল যে হয়তো জার্মানি ডিক্টেটর আর
সোভিয়েত রাশিয়া এই ডিক্টেটর, এই দুই ডিক্টেটর কিংবা সোভিয়েত ইউনিয়নের সমর্থক ডিক্টেটর, তারা একদিকে হয়ে হয়তো এক সময় এই পুঁজিবাদী দেশগুলোর বিরুদ্ধে বা গণতান্ত্রিক দেশগুলোর বিরুদ্ধে লড়াই করতে পারে, এরকম একটি ভয় তাদের মধ্যে সবসময় ছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়ন কখনই এ ধরনের জিনিসের ফাঁদে পা দেয়নি। এমনকি তার যে সংকটকাল, সেই সংকটকালে সে প্রথম বিশ্বযুদ্ধের সময় সে যুদ্ধ থেকে বেরিয়ে এসছে। এমনকি পরবর্তী সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে 1939 সনের এই 23শে আগস্ট সে কিন্তু জার্মানির সঙ্গে নন অ্যাগ্রেসর প্যাক্ট করেছে, অনাক্রমণ চুক্তি করেছে। এই অনাক্রমণ চুক্তি করতে গিয়ে সে নিজের স্বার্থকে বা নিজের এই আদর্শিক জিনিসকে অনেকটা শেপ করার জন্যই মূলত করেছে। সুতরাং এই সকল মুহূর্তে এসে রাশিয়া কখনোই এ ধরনের জিনিস কল্পনা করেনি। তো যাই হোক, আমরা মনে করব যে সোভিয়েত ইউনিয়ন ওখান থেকে অর্থাৎ জার্মানি থেকে অনেক সুবিধা পাওয়ার ফলে সে অনেক কিছু ছাড় দিয়েছিল, এবং এইভাবে মূলত আমরা মনে করব যে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হয়েছিল এই 1945 সনের 2রা সেপ্টেম্বর জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে। এবং জাপান আত্মসমর্পণ করার আগে যে ঘটনা ঘটেছে সেটি তো তোমাদের কাছে আমি বারবার বলেছি যে 6ই আগস্ট এবং 9ই আগস্ট হিরোশিমা এবং নাগাসাকি শহরে আণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল। তারপরও সে আত্মসমর্পণ করেনি। পরবর্তী সময়ে 2রা সেপ্টেম্বর আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল এবং বিনা শর্তে আত্মসমর্পণ করেছিল। এই আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটছে। তো আমরা আগামী ক্লাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল এবং অন্যান্য জিনিসগুলো নিয়ে আলোচনা করব, এবং আলোচনা করব কোল্ড ওয়ার নামে একটি নতুন শব্দের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব। তো তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, তোমাদের শুভকামনা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ তোমাদের সকলকে।